করছো? lambda equal 2/5 f সমান v by lambda। তাই কমন নিচ্ছা? ঠিক আছে, এককগুলো লিখো, তুমি একক লিখো না। দেখো কত আসে, কত আসে? 2/5 2/5 1। এফ কত আসছে? ল্যামডা কত আসছে? ল্যামডা 1 আসছে। আর এফ দেখি, ল্যামডা 2/5 আসার কথা না? হ্যাঁ, 2/5 ল্যামডা ইকুয়াল 5 পাই, ল্যামডা ইকুয়াল কত? 2/5 মিটার না? কি করছিলাম? ল্যামডা ইকুয়াল 1 কেন দিছো? দেখি শাফিউল কি করছো? হ্যাঁ ঠিক আছে, এফটা শুধু আমার 1 বলছে, বাকিগুলো তিনটাই আমার 1 আসছে। 2/5 2/5 এফ 1 আসবে আর বাকিগুলো 2/5 2/5 আসবে। এমনি এটাই সমীকরণ। তোমার 5 পাই এখান থেকে কমন নিতে হবে না? এটাই কমন নিতে হবে। এক্স এর সাথে কিছু রাখা যায় না, বাসায় পড়া নাই তার মানে। ল্যামডাটাকে কিভাবে বের করব তাহলে? এটা কি এখানে কি ছিল? 2 পাই বাই ল্যামডা ছিল না? 2 পাই বাই ল্যামডা সমান কত হবে? 5 পাই। 5 পাই। यस। তাহলে ওইখান থেকে ল্যামডাটা বের করবা, বুঝনি? তুমি এখানে 5 পাই কমন নিছো না, তাহলে 2 পাই বাই ল্যামডা সমান 5 পাই ধরো, দেন ওইখান থেকে তুমি বাসায় পড়া উচিত ছিল। এরকম এখন তো পড়ার প্রেশার নাই, কোনো প্রেশারই তো নাই এখন, আছে? তোমাদের কি অবস্থা, করছো তোমরা? পারো নাই? এখানে তোমার 5 পাই, এখানে কি ছিল মেইন ইকুয়েশনটা লিখো। এই যে তাহলে 2 পাই বাই ল্যামডা সমান কত? 5 পাই না? তাহলে 2 পাই বাই ল্যামডা সমান 5 পাই লিখো, এখান থেকে ল্যামডা পেয়ে যাবে না? বাসায় কি পড়ছিলা আদৌ? তুমি ক্লাসটা দেখে আসবে না? অ্যাটলিস্ট ক্লাসটা দিলাম, ক্লাস দেখে আসবে। আর সামহাও মিস যাইতেই পারে, ক্লাস মিস গেলে ক্লাসটা অ্যাটলিস্ট দেখে আসবে, তাহলে তো বেটার তোমাদের জন্য। দেখো তোমাদের কি 2/5 2/5 আসছে, আর এফ কত আসছে? 1। তো তোমার মিলছে না? তোমার তো মিলছে। দেখো আমরা গতদিন তরঙ্গের সমীকরণটা কি শিখছিলাম বলো তো? ওয়াই সমান এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এইটা ছিল আমার তরঙ্গের সমীকরণ। এখানে এটা কি ছিল বলো? এই যে এরকম এ ছিল এইটা, ল্যামডা কি ছিল বলো তো? পূর্ণ একটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল হচ্ছে ল্যামডা, আর ভি কি? তরঙ্গের ভেলোসিটি, আর এক্স তো তোমার এই মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে সেটা তোমাকে বুঝাচ্ছে। তো আজকে আমরা গতদিন আমরা কি পর্যন্ত পড়ছিলাম? তরঙ্গের তীব্রতা পর্যন্ত পড়ছিলাম, তাই না? তো আজকে আমরা পড়বো হচ্ছে তরঙ্গের উপরিপাতন বা সুপারপজিশন। দেখো এই উপরিপাতনটা ইম্পর্টেন্ট কেন? আমরা সেকেন্ড পেপারে যে ফিজিক্সের আরেকটা চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, ওইটা মনে হয় সপ্তম চ্যাপ্টার, সপ্তম হ্যাঁ। তো ওই চ্যাপ্টারে গিয়ে এই তরঙ্গের উপরিপাতনটা আমাদের আবার পড়া লাগবে। তো এখন এখান থেকে ভালো মতো বুঝে যাও, ওইখানে যে আমাদের জাস্ট একটু দেখলেই হবে, আবার একটু রিভাইজ দেওয়া দিলাম। তো এই জিনিসটা হুবহু সেম জিনিস ওখানে আসে, এমসিকিউ আসে, সিকিউ আসে ওইখান থেকেই। তো এইটা বুঝলে ওইটা বোঝা তোমাদের জন্য ইজি হবে। দেখো দেখো এখানে আমরা অনেকগুলো সূত্রের প্রমাণ শিখবো তরঙ্গের উপরিপাতনের ফলে। উপরিপাতন থেকে অনেকগুলো সূত্রের প্রমাণ শিখবো। আমি কোনো চ্যাপ্টারে বলি না যে সূত্রের প্রমাণগুলো তোমাদের শিখতে হবে, আমি জাস্ট কয়েকটা সূত্রের প্রমাণ তোমাদের থেকে দেখাইতাম, শেষে সূত্রটা মুখস্থ রাখতে বলতাম। কিন্তু এই চ্যাপ্টারে যে সূত্রের প্রমাণগুলো দেখাবো এইগুলা তোমার ম্যাথমেটিক্সে কাজে লাগবে। তো এখানে যে সূত্রের প্রমাণ এগুলা তোমাদের একটু ভালো মতো শিখে রাখা লাগবে, বুঝতেছো?
তো দেখো এই এই টপিকটা পড়ার আগে আমাদের ম্যাথের কিছু সূত্র লাগবে। তো ওই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, তোমাদের আশা করি সবার জানা আছে এগুলা। দেখো সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা কি ছিল বলো তো? 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2 একটা সূত্র। তারপর হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কি ছিল? 2 cos c প্লাস ডি বাই 2 cos সাইন সি মাইনাস ডি বাই 2। তো আমাদের এই টপিকটা পড়ার জন্য এই দুইটা সূত্র লাগবে। তো যাদের মুখস্থ আছে ভালো, যাদের মুখস্থ না একটু মুখস্থ করে নিও আর কি। তো দেখো তরঙ্গের উপরিপাতনটা কি। ধরো তোমার এদিক থেকে একটা তরঙ্গ আসতেছে, হ্যাঁ, এই আরেকটা তরঙ্গ কি করলো, আচ্ছা আমি একটু এইভাবে দেখাই। ধরো একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, আরেকটা তরঙ্গ যে এটার সাথে এইভাবে মিলিত হয়েছে, হ্যাঁ, মিলিত হলে কি হবে, যদি ব্যাপারটা এই যে এইরকম হয়, যদি ব্যাপারটা এরকম হয়, এই দুইটা তরঙ্গ যদি একটা আরেকটার সাথে মিলিত হয়, তাহলে কাহিনীটা কি হবে বলো তো? এই যে এরকম বড় হয়ে যাবে না তখন? দেখো এইটা যেভাবে মিলিত হয়েছে, যেভাবে আছে এইটাও কি সেম ভাবে আসে না? তো দুইটা যখন একত্রিত হবে তখন এই দুইটার বিস্তারটা আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে। এগুলো আমরা আরো ডিটেলসে দেখবো। যদি এরকম ভাবে মিলিত হইতো, দেখো এরকম ভাবে মিলিত হলে কি হবে বলো তো? এইটা যেটা আছে, এইটা এক সাইডে আছে, এইটা এক সাইডে আছে, একটা আরেকটাকে নালিফাই করে দিবে না? তোমার আলটিমেট তরঙ্গটা তখন কি হয়ে যাবে? একটা সোজা লাইন হয়ে যাবে কিনা বলো? বুঝছো এটা? তো এখানে অনেক রকম উপরিপাতন হয়। তোমার এইটা তো তোমার দুইটা একই সাইড থেকে যাচ্ছিল, এগুলা বিভিন্ন রকম কাহিনী হয়। ধরো এদিক থেকে একটা আসতেছে, ঠিক বিপরীত দিক থেকে আরেকটা এদিক থেকে যাচ্ছে, তাহলে এইখানে একটা কাহিনী ঘটবে, এগুলো আমরা পরে পড়বো। এইখানে কি হচ্ছে, দুইটা একই সাইড থেকে যাচ্ছিল। দেখো এইটা পজিটিভ সাইডে আছে প্রথম অংশটুকু, এটার প্রথম অংশটুকু পজিটিভ সাইডে আছে, এটার দ্বিতীয় অংশ কিসে আছে? নেগেটিভ সাইডে। এটার দ্বিতীয় অংশ কিসে আছে? নেগেটিভ সাইডে। যখন একত্রিত হবে তখন তোমার বিস্তার যেটা আছে দ্বিগুণ হয়ে যাবে, বুঝতেছো? আবার এইটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, এই দুইটা একত্রিত হয়ে কি হয়ে যাবে বলো তো? দুইটা একেবারে জিরো হয়ে যাবে না তোমার, যদি এই দুইটা সমান হয়। এগুলো হচ্ছে তোমার তরঙ্গের উপরিপাতন। ও তরঙ্গের উপরিপাতনের ফলে তোমার তিনটা জিনিস ঘটে। একটা হচ্ছে তোমার ব্যতিচার ঘটে, ব্যতিচার, আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ, আরেকটা হচ্ছে বিট। দেখো উপরিপাতনের ফলে তোমার তিনটা জিনিস ঘটতেছে, একটা হচ্ছে ব্যতিচার ঘটবে, আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ ঘটবে, আরেকটা কি ঘটবে বলতো? বিট ঘটবে। তো এই বিট এখানে খুবই ইম্পর্টেন্ট। আবার ধরো এই তিনটার মধ্যে ধরো আমি করতে চাই, তারপরে স্থির তরঙ্গ, তারপর হচ্ছে ব্যতিচার। তো এইরকম এগুলা থেকে তোমার কোশ্চেন আসে মেইনলি এই পোর্শন গুলা থেকে। বিট থেকে কোশ্চেন আসবে একটা, গ গ অথবা ঘটা বিট থেকে দিবে। তারপর হচ্ছে তোমার আরেকটা কোশ্চেন কি, গটা তোমার স্থির তরঙ্গ থেকে দিবে, না হলে ব্যতিচার থেকে দিবে। তো এগুলো একটু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়াবো ডিটেলসে, সবগুলো পড়াবো। তো তোমার তরঙ্গের উপরিপাতনের ফলে তোমার তিনটা জিনিস ঘটতে পারে, একটা হচ্ছে ব্যতিচার, আরেকটা হচ্ছে স্থির তরঙ্গ, আরেকটা কি হতে পারে বলো তো? বিট। তো চলো আমরা প্রথমে ব্যতিচার দিয়ে শুরু করি। তো দেখো ব্যতিচার দিয়ে শুরু করার আগে এটার একটা ভিডিও তোমাদের দেখাই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো এখানে একটু দেখো সবাই, একটু দেখো, এটা কি দেখতেছো তোমরা? দেখো এই যে এই একটা তরঙ্গ আছে, আর এই যে এই আরেকটা তরঙ্গ আছে। দেখো আমি যদি এই দুইটাকে পজ করে দেই, তাহলে কি হচ্ছে, এখানে একটু দেখো, তরঙ্গ দুইটা এখানে যতটুকু আছে, এই যে এইটা এখানে ঠিক ততটুকুই আছে না? এবং এইটা কোন সাইডে আছে? নেগেটিভ সাইডে। দুইটাই কোন সাইডে আছে? নেগেটিভ সাইডে। এই দুইটা যখন তোমার একত্রিত হবে, তোমার এগুলা দ্বিগুণ হয়ে গেছে না? এই যে এইটা, তো দেখো এই যে এইটা একটু দেখো, দেখছো এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, এই দুইটা যখন মিলিত হবে তখন এটা কি হয়ে গেছে, তোমার তরঙ্গটা দ্বিগুণ হয়ে গেছে।
দেখো, দেখছো এটা? এরপরে আরেকটা তরঙ্গ দেখাই। এই যে এই দুইটার দিকে একটু তাকাও, দেখো এই যে এইটা মাঝখানের দিকে তাকাও, এটা কি কোন সাইডে আছে? নেগেটিভ সাইডে। এটা কোন সাইডে আছে? পজিটিভ সাইডে। একটা নেগেটিভ আর একটা পজিটিভ যখন একত্রিত হচ্ছে, এই যে এই দুইটা লব্ধি হচ্ছে, এই যে এইটা দেখো লব্ধিটা কি হয়ে গেছে? প্রতিটা কোণায় তরঙ্গ কি ছিল, আমরা কি বলছিলাম বলো তো? অসংখ্য তোমার পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোণা ছিল। এখন খেয়াল করো, এই পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোণা আছে, এখানে অনেকগুলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোণা আছে, সবগুলা যখন একত্রিত হয়ে গেছে, লব্ধিটা কি হয়ে গেছে? সবগুলা কোণা এক জায়গায় স্থির হয়ে গেছে না? এখন কি কোণাগুলো উপরে নিচে উঠানামা করতেছে? উঠানামা করতেছে না। তার মানে তোমার এই লব্ধি তরঙ্গ যেটা আছে, এটা কি আলটিমেটলি কোনো শক্তি যেটা আছে, শক্তিকে সামনের দিকে পাস করতে পারবে? সামনের দিকে পাস করতে পারবে না। তো দেখো আমরা প্রথমে যেটা দেখছিলাম, এটাকে দেখো তোমার তরঙ্গটা যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে, তো এটাকে আমরা বলি হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আবার সেকেন্ডটা কি দেখছি? তরঙ্গ যা ছিল একেবারে জিরো হয়ে গেছে, তাই না? তো ওইটাকে বলি হচ্ছে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে তোমার ব্যতিচার। ব্যতিচারের সংজ্ঞাটা তোমরা একটু দেখিও। সংজ্ঞাটা হচ্ছে, ব্যতিচার হওয়ার জন্য আগে তো তোমার উপরিপাতন হওয়া লাগবে, তাই না? তো দেখো ব্যতিচার, তো ব্যতিচারের সংজ্ঞাটা এখানে নাই মনে হয়, একটু লিখে রাখো, যে লিখো উপরিপাতনের ফলে যদি তীব্রতার পরিবর্তন হয়, তাহলে তাকে ব্যতিচার বলে। হ্যাঁ, তরঙ্গের উপরিপাতনের ফলে যদি তীব্রতার পরিবর্তন হয়, তাহলে তাকে আমরা কি বলবো? ব্যতিচার বলবো। তো চলো সংজ্ঞাটা আগে আমরা একটু দেখার ট্রাই করি। সংজ্ঞা বলতে সংজ্ঞাটাই কি বুঝাচ্ছে? এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, একটু বোর্ডে দেখো, লিখছো সবাই? দেখো আমরা কি বলছিলাম, তরঙ্গের তীব্রতার সূত্র কি ছিল? তীব্রতার সমানুপাতিক বিস্তারের উপর বর্গের স্কয়ার ছিল না? এটা ছিল কি? বিস্তার। তীব্রতা সমানুপাতিক বিস্তারের বর্গ। এখন এখানে খেয়াল করো একটা জিনিস, যে এই এই দুইটা তরঙ্গ যখন একত্রিত হচ্ছে, তখন বিস্তারটা কত হয়ে যাচ্ছে বলো তো? 2a হয়ে গেছে। তাহলে এইখানে বিস্তার যা, এইখানে তীব্রতা যা, এই তরঙ্গ দুইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি তীব্রতার 4 গুণ হয়ে গেছে না? এটা কি বুঝছো? দেখো এইটা যদি তীব্রতা আই স্কয়ার হয়, এটার ক্ষেত্রে আই সমানুপাতিক কি হবে বলতো? 4a স্কয়ার। তো এখানে বিস্তার তীব্রতা যা, এখানে তীব্রতা কি হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে। আবার তোমার এইটার ক্ষেত্রে কি হচ্ছে? এখানে তীব্রতাটা কত? বিস্তারে বিস্তারে এই দুইটা যখন একত্রিত হয়ে গেছে, তখন একদম সোজা লাইন হয়ে গেছে। তাহলে এখানে তীব্রতা কত বলতো? তীব্রতা 0 হয়ে গেছে না? বুঝতে পারছো? তাহলে উপরিপাতন ঘটবে, এই দুইটা তরঙ্গ একত্রিত হবে, একত্রিত হয়ে তোমার যদি তীব্রতার পরিবর্তন হয়, তাহলেই তাকে আমরা বলবো হচ্ছে ব্যতিচার। তীব্রতা বলতে এখানে বোঝাচ্ছে মেইনলি যদি বিস্তারের পরিবর্তনটা হয় আর কি, তাহলে আমরা তাকে কি বলবো বলতো? ব্যতিচার বলবো। বুঝছো? তো এবার আসো ব্যতিচারের যে শর্তগুলো আছে, শর্তগুলা কি কি এটা আমরা একটু দেখার ট্রাই করি। তো শর্তগুলা তোমাদের খতে আসে, যে লিখে যে বলবে যে ব্যতিচারের শর্ত লিখো। দেখো প্রথম শর্ত হচ্ছে তোমার তরঙ্গ, তোমার এখানে দুইটা তরঙ্গ হয় না? দেখো তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হতে হবে। সমান হতে হবে। তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক কি হইতে হবে বলতো? সমান হইতে হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার তার মানে তোমার f1 ইকুয়াল f2, এটা কি বলা যায়? যে তোমার যে দুইটা তরঙ্গ ছিল, এই দুইটা তরঙ্গের ক্ষেত্রে এটার কম্পাঙ্ক f1, এটার কম্পাঙ্ক কি বলতো? f2। এই f1 আর f2 কি হইতে হবে? সমান হইতে হবে। এখন তুমি এখানে দেখো, দুইটা তরঙ্গ যদি পরস্পরের সাথে মিলিত হয়, এরা কি একই মাধ্যমে মিলিত হবে না? তোমার তো এমন তো না যে এইটা তোমার পানি মাধ্যমে থাকবে, এটা বায়ু মাধ্যমে থাকবে, একটা পানি মাধ্যমে আরেকটা বায়ু মাধ্যমে মিলিত হবে। দুইটাই অবশ্যই কি একই মাধ্যমে আসতে হবে, তারপরে মিলিত হবে নাকি? তো আমরা কি বলছিলাম, মাধ্যম যদি একই হয় তাহলে তরঙ্গের ভ্যালোসিটি সেম। তাহলে তোমার তরঙ্গদ্বয়ের কম্পাঙ্ক সমান হইতে হবে, এবং ভ্যালোসিটিও কি হইতে হবে বলতো? ভ্যালোসিটিও সেম। এই একটা শর্ত, এই একটা শর্ত। এখন আসো কম্পাঙ্ক সমান, ভ্যালোসিটি সমান। এখন আমরা কি জানি বলতো? ভি সমান এফ ল্যামডা। তাহলে
ভি আর এফ এই দুইটা যদি সমান হয় ল্যামডাটাও অবশ্যই সমান হইতে হবে। বুঝতে পারছো? ল্যামডা সমান কত? ভি বাই এফ না? তাহলে তোমার ভিও সেম দুইটা তরঙ্গের জন্য, এফ ও সেম। তাহলে ভি সেম এফ সেম, তাহলে ল্যামডাও কি হইতে হবে? সেম হইতে হবে। তাহলে এখানে কি ল্যামডা সেম বলা যায় এটা। তাহলে তোমার কম্পাঙ্ক সমান, ভ্যালোসিটি সমান, ল্যামডা সমান। এরপরে আর কি কি সমান হইতে হবে একটু দেখো। তোমার আমরা টি সমান কি জানি? 1/f, এটা জানি না? তাহলে কম্পাঙ্ক যদি সমান থাকে তাহলে পর্যায়কালও সমান হবে। পর্যায়কাল একই, হ্যাঁ সবকিছুই সমান। তারপরে 5-এ দেখো আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার ওমেগা সমান কত? 2πf না? তাহলে ওমেগা এফ যদি সমান হয় তাহলে ওমেগাটাও সমান হবে। তাহলে কৌণিক কম্পাঙ্ক একই। এগুলা কি বুঝছো? তাহলে তোমার কি কি সমান হচ্ছে বলো তো? কম্পাঙ্ক সমান, ভ্যালোসিটি সমান, তোমার ল্যামডাটা সমান হবে, পর্যায়কাল সমান, কৌণিক কম্পাঙ্ক সমান। এখানে অসমান কোনটা? এইগুলার বাহিরে আর কি বাকি আছে যেটা তোমার অসমান হইতে পারে? হ্যাঁ, বিস্তার। তাহলে বিস্তার সমান হতেও পারে, নাও হতে পারে। বুঝতে পারছো? বিস্তারটা তোমার সমান হইতে হবে এটা ম্যান্ডেটরি না, তবে সমান হইলেও সমস্যা নাই। বুঝছো এইটুকু? আচ্ছা, এই হচ্ছে তোমার শর্ত। আরেকটা শর্ত আছে, সেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট শর্ত। এগুলো এটা 2 থেকে শুরু করিও, 2, 3, 4, 5, 6, 7। ওইটা হচ্ছে মেইনলি 1 নাম্বার শর্ত। বুঝছো? তো ওই শর্তটা কি ছিল? তরঙ্গদ্বয় সুসংগত হতে হবে। সুসংগত হতে হবে। এবার আসো, তোমার সুসংগত বলতে কি বুঝাচ্ছে এটা একটু দেখার ট্রাই করি। এগুলো কি বুঝছো সবাই? তো আমরা এই যে এই পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, আচ্ছা আমাকে বলো তো, এই দুইটা তরঙ্গ যখন একত্রিত হবে তখন তাদের মধ্যে কোন ব্যতিচার ঘটবে? গঠনমূলক না ধ্বংসাত্মক? গঠনমূলক। কারণ খেয়াল করো, এখানে পজিটিভের সাথে এটা কি আছে? পজিটিভ আছে। তাহলে এই দুইটা একত্রিত হয়ে কি গঠনমূলক ব্যতিচার ঘটবে। আচ্ছা আমাকে বলো তো, এই দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কত? পথ পার্থক্য কত এই দুইটা তরঙ্গের মধ্যে? ল্যামডা না? দেখো, এই তরঙ্গ শুরু হচ্ছে এখান থেকে, এই তরঙ্গ কোন জায়গা থেকে শুরু হচ্ছে? এখান থেকে। তাহলে এতটুকু দূরত্ব কত? এই যে ল্যামডা না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ফুল ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে শুরুতে পথ পার্থক্য কত ছিল? ল্যামডা। বুঝতে পারছো? তো তরঙ্গদ্বয় সুসংগত হতে হবে, এটার মানে হচ্ছে তোমার পথ পার্থক্য এটা অলওয়েজ ল্যামডা বিদ্যমান থাকবে। বুঝছো? যেমন আমি যদি এইখানে আরেকটা নেই, পয়েন্ট নেই, দেখো এই যে এই পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টের কারাসপন্ডিং কি? এটা একটা একটা তিনটা গেছে, তাই না? একটা, দুইটা, তিনটা। তাহলে এইখানে কারাসপন্ডিং পয়েন্ট কোনটা? এইটা না? এটার কারাসপন্ডিং পয়েন্ট কোনটা হবে? এইটা। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে পথ পার্থক্য কত হবে? ল্যামডাই আছে না? দেখো, তাহলে তোমার শুরুতে পথ পার্থক্য যা থাকবে, একেবারে তুমি যে কোনো পয়েন্টে যাও হিসাব করো, তাহলে পথ পার্থক্য কি থাকবে? একই থাকবে। বুঝতে পারছো? এইটা এমন হইতেও পারবে না, ধরো এইটা এইভাবে যাচ্ছে, তো এইটাই যে এরকম অনেকগুলা মাঝকে ছোট ছোট দিয়ে ফেলছে, এরকম হবে না। বুঝছো? তোমার শুরুতে পথ পার্থক্য যা থাকবে, একেবারে যে কোনো পয়েন্ট নাও হিসাব করো, যে কোনো পয়েন্ট নিয়ে পথ পার্থক্যটা একই থাকবে। তো এইটাকে বলা হচ্ছে তরঙ্গদ্বয় সুসংগত হতে হবে। বুঝছো এটা? তো তোমাদের এখানে লাইনটা দেওয়া আছে, একটু পড়ো। যে তরঙ্গের উৎস সুসংগত হতে হবে, অর্থাৎ দশা পার্থক্য। আচ্ছা, পথ পার্থক্য সমান হওয়া মানে কি? দশা পার্থক্য সমান হওয়া না? আমরা কি বলছিলাম? ডেল্টা বাই 2π ইকুয়াল ল্যামডা বাই ডেল এক্স বাই ল্যামডা। তাহলে ডেল্টা সমান কি? ডেল এক্স বাই ল্যামডা ইন্টু 2π। এইগুলো তো তোমার কনস্ট্যান্ট। তাহলে ডেল এক্স সেম হওয়া মানে কি? ডেল্টাটাও সমান হওয়া। তার মানে তোমার দশা পার্থক্যটা অলওয়েজ কি থাকবে?
একই থাকবে। এটা এখানে বলা দেওয়া আছে। দেখো, তরঙ্গের উচ্চতা সুসংগত হতে হবে, অর্থাৎ দশা পার্থক্য সমান হতে হবে। সুসংগত অর্থ শুরুতে তাদের মধ্যে দশা পার্থক্য 30 ডিগ্রি হলে তবে পুরো সময় জুড়ে তা কি থাকবে, 30 ডিগ্রি থাকবে। বুঝছো এটা? এরপরে পয়েন্টগুলো তোমরা একটু রিডিং পড়ো তো দেখি, কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। এরপরের এই যে এরপরের পেজে যাও, 15 নম্বর পেজের এটা দেখো, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। দেখো এখানে কিছু লিখে আছে, ব্যতিচারের আরো কিছু শর্ত। না, ব্যতিচারের রাশিমালার উপরে শর্তগুলো দেওয়া আছে, দেখো এগুলো বুঝো কিনা, এগুলো তো শিখেছি মাত্র। হ্যাঁ, কারো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি। তোমাদের বাসায় যেয়ে পড়তে হবে আসলে, মানে ফার্স্ট ইয়ারে যেভাবে পড়ছো এইভাবে যদি পড়ো তোমাদের ভালো কোনো জায়গায় চান্স হবে না, মানে অনেস্ট রিভিউ আর কি, বুঝতে পারছো? মানে ভালো কোনো জায়গায় চান্স পাইতে হলে সেকেন্ড ইয়ার একটু সিরিয়াস হতে হবে, বুঝতে পারছো? তোমাদের রোপ কলেজে পজিশন কত, আলটিমেট টোটাল পজিশন 10-এর ভিতরে আছে কারো? রাফির আছে, আর কারো আছে? রোপ কলেজে তোমরা খোঁজ খবর নিও কতজন ভালো জায়গায় চান্স পায়। তো এর জন্য তোমাদেরকে অ্যাটলিস্ট যে কম্বাইন্ড পজিশনটা 20-এর মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে তোমার হোপ আছে, বুঝতে পারছো? 20-এর মধ্যে নিয়ে আসলে যে চান্স পেয়ে হবে এমন না, হোপটা ক্রিয়েট হবে অ্যাটলিস্ট, বুঝতে পারছো? ট্রাই করো, ট্রাই না করলে ধরা খেয়ে যাবা। আচ্ছা, এখানে চলো আমরা ব্যতিচারের রাশিমালাটা একটু দেখি। ধরো দুইটা তরঙ্গ আছে, একটা হচ্ছে y1 সমান, আমরা এক্ষেত্রে খেয়াল করো আমাদের বিস্তারটা সমানও হইতে পারতো ভিন্নও হইতে পারতো, আমরা বিস্তারটা সমানের জন্য রাশিমালাটা দেখতেছি। y1 সমান a sin 2π/λ vt মাইনাস x1 প্রথমটা, y2 সমান a sin 2π/λ vt মাইনাস x2, এটা হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন। এখন এই দুইটার লব্ধি কি, এই দুইটাকে তুমি যোগ করে দেবে। ধরো এটা হচ্ছে এই যে এইটা, আর এটা হচ্ছে এই যে এইটা, এই দুইটা যখন একত্রিত হচ্ছে তাহলে কি হবে, এই দুইটা যোগফল করতে হবে না? তাহলে এই দুইটার লব্ধি কি হবে, y সমান y1 প্লাস y2, বুঝতে পারছো? তো এখন আসো, তোমার y1 সমান কত, a sin 2π/λ vt মাইনাস x1, আর y2 হচ্ছে প্লাস a sin 2π/λ vt মাইনাস x2। এবার তুমি এটা কমন নিয়ে নাও, এটা কমন নিলে এখানে sin c, দেখো এই পুরাটাকে c ধরতে পারো, এই পুরাটাকে কি ধরা যায় বলো তো, d ধরা যায়। এটা যদি কমন নিয়ে নাও তাহলে sin c প্লাস sin d, সূত্রটা কি বলো তো, 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2। তাহলে এটা কমন নাও, তাহলে কি আসবে বলো তো, 2 sin, দেখো এই দুইটা যোগ করবা, তাহলে যোগ করলে কি হবে, 2π/λ আবার কমন যাবে, এই যে এইটা প্লাস এইটা করো, vt মাইনাস x1 প্লাস vt মাইনাস x2 ডিভাইডেড বাই 2, 2 sin c প্লাস d/2, তারপর কি আসবে, cos c মাইনাস d/2 2π/λ, এই যে এইটা মাইনাস এইটা, তাহলে vt vt বাদ যাবে না, এটা থেকে এটা বিয়োগ করলে তাহলে কি থাকবে বলো তো, x2 মাইনাস x1। কারো কি এটা প্রবলেম আছে? আমরা জাস্ট sin c প্লাস sin d এটা সূত্রটা ফেলছি। আচ্ছা, এখন আসো আমরা এখানে কি লিখতে পারি, 2a sin 2π/λ vt, দেখো এখানে কি vt প্লাস vt 2vt, তো 2 এর নিচে 2 দিলে 2 কাটাকাটি চলে যাবে, vt মাইনাস x1 প্লাস x2/2, তারপর হচ্ছে cos 2π/λ x2 মাইনাস x1। কোথায়, এই যে দিছি তো, ও এইখানে, ও হ্যাঁ এখানে 2 হবে,
তাহলে এই 2 2 কাটাকাটি চলে যাবে। এইটা হচ্ছে তোমার আলটিমেট ইকুয়েশন। এখন বলো এত বড় ইকুয়েশন তোমার পক্ষে মুখস্থ করা পসিবল? তো তোমার পরীক্ষা যদি আসে তাহলে তোমার এই দুইটা তো মনে থাকবে, এখান থেকে এটাকে জেনারেট করতে পারবা। আচ্ছা এটা কি বুঝছো সবাই? আচ্ছা আমার এখনো শেষ হয়ে যায়নি, আরো কিছু কাজ আছে। আমার জেনারেল ইকুয়েশনটা কি ছিল বলো তো? y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, এটা ছিল না? এখন এখানে খেয়াল করো, এইটা এই পুরো ইকুয়েশন আর এই পুরো ইকুয়েশনটা একটু কম্পেয়ার করো। দেখো a আছে, a এর জায়গায় এখানে কি আসছে বলো তো? 2a আসছে, বুঝতে পারছো? তারপর sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x ছিল, এখানে কি আসছে? sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x এর জায়গায় কি আসছে বলো তো? x1 প্লাস x2 বাই 2, মানে এভারেজটা আসছে দুইটার, যেহেতু দুইটা তরঙ্গ একত্রিত হয়েছে x এর জায়গায় কি আসছে বলো তো? দুইটার এভারেজটা আসছে। আর এই জিনিসটা তোমার এক্সট্রা আসছে না, এখানে কি এটা আছে? এই জিনিসটা আসলে এক্সট্রা আসে নাই। তোমরা খেয়াল করো 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, তারপর হচ্ছে sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x1 প্লাস x2 বাই 2। তাহলে এখানে এবার খেয়াল করো, তোমার এর এই যে sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x1 vt মাইনাস x, এটার জায়গায় তো তোমার এই যে এই পুরাটা আসছে, তাই না? আর বাকি এর জায়গায় কি আসছে বলো তো? তোমার এই যে এটা আসছে, বুঝতে পারছো? তাহলে তোমার দুইটা তরঙ্গ যে একত্রিত হয়েছে, একত্রিত হয়ে একটা লব্ধি তরঙ্গ তৈরি করছে, লব্ধি তরঙ্গের বিস্তার হচ্ছে এইটা। তোমার তরঙ্গের বিস্তার কি ছিল? এখানে এ ছিল, বুঝতে পারছো? এর জায়গায় আমরা কি দেখতেছি? এইটা আসছে, তার মানে লব্ধি তরঙ্গের বিস্তার কি হবে? এই পুরাটা, বুঝছো এটা? বুঝনি? আচ্ছা এটার সাথে তুমি এটা কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি আসছে? sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, x এর জায়গায় এখানে কি আসছে? জাস্ট x। হ্যাঁ, তোমার এইটা ছাড়া বাকি যা আছে তা কি হবে বলো তো? বিস্তার হবে, বুঝছো? তার মানে এইটা হচ্ছে তোমার প্রথম তরঙ্গের বিস্তার অথবা দ্বিতীয় তরঙ্গের বিস্তার। লব্ধি তরঙ্গের বিস্তার কি হবে? এই যে এইটা। কারো কি প্রবলেম আছে এটাই? চিত্র তো এই যে এইটা, দেখো এই দুইটা একসাথে হয়েছে, হয়ে লব্ধিটা হবে হচ্ছে যে এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, পথ পার্থক্য সেম থাকবে এটা কিন্তু বলিনি। মানে পথ পার্থক্য তোমার শুরুতে যা ছিল সম্পূর্ণ পথ জুড়ে সেম থাকবে। তার মানে এই যে x2 মাইনাস x1 যেটা আছে এইটা কনস্ট্যান্ট হবে। পথ পার্থক্য কি x2 মাইনাস x1 না? তোমার আমি কি বলছি? x2 মাইনাস x1টা শুরুতে যদি ল্যামডা থাকে, সম্পূর্ণ পথ জুড়ে কি থাকবে? ল্যামডাই থাকবে। পথ পার্থক্য কনস্ট্যান্ট হবে। সেম হলে তো তোমার এটা জিরো হয়ে যেত না তখন? তখন এই সম্পূর্ণটা মানে তোমার এই পুরো টার্ম থাকতো না, শুধু 2a থাকতো, বুঝতে পারছো? বিস্তার তো শুধু 2a না, বিস্তার এক একটা পয়েন্টে কি আছে? বিস্তারটা এই যে চেঞ্জ হচ্ছে, তাই না, সময়ের সাথে সাথে, বুঝতে পারছো? বুঝনি? হ্যাঁ দ্বিগুণ হয়েছে, যে দেখো 2, এটা আমরা দেখবো তোমার বিস্তার দ্বিগুণ হচ্ছে, আবার বিস্তারটা কিন্তু আবার জিরোও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে কি আসতেছে এটা আমরা একটু পরে দেখবো আর কি। তোমার আমরা দুইটা ব্যতিচার শিখছি না? একটা কি ছিল? গঠনমূলক ব্যতিচার ছিল, আর একটা কি ছিল? ধ্বংসাত্মক ব্যতিচার ছিল। তোমার যদি এখানে শুধু 2a আসতো তাহলে কি ওইটা শুধু গঠনমূলক ব্যতিচার বুঝাইতো, শুধু এইটা বুঝাইতো, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার কোথায় গেল? এই যে এইটা দিয়ে আমরা গঠনমূলকটা নিয়ে আসবো, ধ্বংসাত্মকটা নিয়ে আসবো, বুঝছো? ধরো এই কজের ভ্যালুটা তোমার এই সম্পূর্ণটার ভ্যালুটা হয়ে গেছে 1, এই পুরাটার ভ্যালুটা যদি 1 হয় তাহলে এটা কি গঠনমূলক ব্যতিচার না? এটা পুরাটার ভ্যালু যদি 0 হয়, আচ্ছা পুরাটার ভ্যালু 0 হওয়ার সুযোগ নেই, পুরাটার ভ্যালু 0 হইতে হবে, দেখাচ্ছি দাঁড়াও। এটুকু কি আপাতত 50% তো বোঝা গেছে, তাই না? তো আমরা চলো আরেকটু পড়ি। তোমরা কি বুঝছো এটা? তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, y এটা কি বিস্তার না লব্ধি তরঙ্গের বিস্তার? লব্ধি তরঙ্গের বিস্তারটাকে আমরা a r দিয়ে প্রকাশ করি, তাহলে y সমান কি লিখতে পারি? a r sin 2 পাই বাই ল্যামডা
ভিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু। বুঝতে পারছো? তাহলে এ আর কত? এ আর হচ্ছে 2a cos পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই জিনিসগুলো একটু মুখস্থ রাখিও। লব্ধি তরঙ্গের বিস্তার কি সূত্র কি? y সমান এ আর সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি। এগুলো তো তোমার জন্য আগে ছিল। এখানে মাইনাস x1 x বাই x আসতো, এখানে জাস্ট এভারেজটা আসতেছে x1 প্লাস x2 বাই 2। আর এ আরটা কি আসতেছে? 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। বুঝছো? চলো এবার একটা জিনিস দেখবো। আচ্ছা দেখো, আমরা কি বলছিলাম ব্যতিচার কত প্রকার হয়? একটা হচ্ছে গঠনমূলক, আরেকটা কি বলতো? ধ্বংসাত্মক। আচ্ছা আমাকে বলো গঠনমূলক কি হচ্ছিল? এই দুটা একত্রিত হয়ে কি হবে? এটা এ, এটা হচ্ছে এ, এটা কত হবে বলো তো? 2a। আর ধ্বংসাত্মক যেটা ছিল, ধ্বংসাত্মকে দুইটা একত্রিত হবে, একত্রিত হয়ে তোমার এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এটার বিস্তার এ আর সমান কত? 0। এটার বিস্তার এ আর সমান কত বলো তো? 2a। এটুকু কি বুঝছো? তুমি বুঝছো? এটার ক্ষেত্রে বিস্তার, লব্ধি বিস্তারটা, লব্ধি তরঙ্গের বিস্তার এ রেজাল্টেন্ট হবে 2a, আর রেজাল্টেন্ট এটার ক্ষেত্রে কত আসতেছে? 0 আসতেছে। এবার দেখো আমরা চলো এগুলো একটু বের করার ট্রাই করি। কোন শর্তে তোমার এটা গঠনমূলক ব্যতিচার হবে আর কোন শর্তে তোমার এটা ধ্বংসাত্মক ব্যতিচার হবে, আমরা এইটা দেখার ট্রাই করব। দেখো প্রথমে আসি গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এ আর সমান কত বলো তো? 2a। আচ্ছা এই সাইডে 2a, এই সাইডে কি মাইনাস 2a আছে না? তাহলে এটার ক্ষেত্রে আমরা এ আর সমান কি লিখতে পারি? প্লাস মাইনাস 2a। দেখো এটা যদি পজিটিভ 2a হয়, এটা কি নেগেটিভ 2a, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এ আর সমান প্লাস মাইনাস 2a। তো এ আর এর সূত্রটা কি পাইছিলাম আমরা? 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল প্লাস মাইনাস 2a। কারো কি এটুকু যে সমস্যা আছে? দেখো 2a দুই পাশ থেকে বাদ যাবে, তাহলে কি থাকতেছে? cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল তোমার প্লাস মাইনাস 1। কারো কি এটুকুতে বুঝছো? এটুকুতে কারো সমস্যা আছে? আচ্ছা এবার আসো, আমাদের একটু ম্যাথমেটিক্সের জ্ঞান লাগবে। আমাকে বলো তো cos এর ভ্যালু প্লাস 1 হয় কোন লাইনে? cos কত ডিগ্রি এর ভ্যালু 1? cos 90 ডিগ্রি এর ভ্যালু 1। cos 0 ডিগ্রি এর ভ্যালু 1। আচ্ছা তুমি আমাকে বলো ক্যালকুলেটরে দেখো cos 360 এর ভ্যালু কত? দেখো 1ই আসবে, বের করো না। cos 360 এর ভ্যালু দেখো 1 আসবে। 360 দেখো, তারপর হচ্ছে 360 প্লাস 360 কত আসছে? 720। cos 720ও দেখো। দেখো তুমি cos এর ভ্যালু যখন 0 দিচ্ছ, cos 0 1 আসতেছে। তুমি যখন ঘুরে এই লাইনে আসতেছো আবার, তখন দেখবা কি cos 360 এটার ভ্যালু কত আসতেছে? 1। আবার ঘুরে আরেকবার চক্কর দাও, cos 720 এটাও দেখবা 1 আসতেছে। তার মানে তোমার যখনই এই লাইনে ফেরত আসতেছো, cos এর ভ্যালু কত আসবে বলো তো? পজিটিভ 1। তুমি যত চক্কর দিয়েই ফেরত আসো, এই লাইনে আসলে cos এর ভ্যালু হবে 1। এবার cos 180 এর ভ্যালু, মানে তুমি এই যে এই লাইনে যখন আসতেছো, হ্যাঁ এই লাইনে আসলে দেখবা কি cos 180 ইকুয়াল মাইনাস 1। আবার তুমি ঘুরে এখানে ঘুরে আবার এখানে আসো, তাহলে তুমি কি 180 প্লাস 360 cos 180 প্লাস 360 এটার ভ্যালুও দেখবা কি মাইনাস 1ই আসতেছে। আবার এটার সাথে আরো 360 অ্যাড করাও মাইনাস 1 আসতেছে। তার মানে তোমার cos এর ভ্যালু 1 আসতেছে কোন লাইনে? এই লাইনে। cos এর ভ্যালু মাইনাস 1 আসতেছে কোন লাইনে বলো তো? এই যে এই লাইনে। এই লাইনে cos এর ভ্যালু কত? 1। এই লাইনে cos এর ভ্যালু কত বলো তো? মাইনাস অফ 1। বুঝতে পারছো? এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি না, cos অফ n পাই। দেখো cos অফ n পাই লিখা মানে কি? দেখো তুমি n এর ভ্যালু যখন 0 দিচ্ছ, cos 0 এর ভ্যালু কত বলো তো? 1।
আবার n এর ভ্যালু যখন 1 দিতেছো cos পাই এর ভ্যালু কত -1, আবার n এর ভ্যালু 2 দিলে cos 2 পাই এর ভ্যালু 1, 3 দিলে cos 3 পাই এর ভ্যালু -1। তার মানে তুমি এই যে এইটার বদলে এখানে +1 +-1 এর বদলে কি লিখতে পারো বলো তো, cos অফ n পাই লিখতে পারো না? বুঝতে পারছো এটা? তো দেখো cos পাই বাই ল্যামডা x2 x1 ইকুয়াল আমরা কি লিখতে পারি cos অফ n পাই। এটা কি, এটা বোঝা ইম্পর্টেন্ট, সবাই বুঝছো কিনা বলো? এখানে +-1 এর বদলে n পাই কেন দিছি বুঝছো? আচ্ছা তাহলে cos cos বাদ যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে পাই বাই ল্যামডা x2 x1 ইকুয়াল তোমার n পাই। তাহলে পাইও বাদ চলে যাবে। x2 x1 কে আমরা del x লিখতে পারি না? তাহলে n ল্যামডা লিখতে পারি, del x ইকুয়াল n ল্যামডা। এখন আসো তোমার এটাকে আমরা একটু এইভাবে লিখি 2n ইনটু ল্যামডা বাই 2, এটা কি লেখা যায়? সাফিন কি বুঝছো এটা? রাজের কি ঘুম আসতেছে? হেঁটে আসো বাইরে থেকে। এগুলা কি বুঝতেছো আদৌ? হেঁটে আসো, নাহলে 2 মিনিট দাঁড়ায় থাকো আমার সাথে, দাঁড়াও। এটুকুতে কারো সমস্যা আছে? দেখো del x ইকুয়াল কত আসতেছে, এখানে n পাই আসছে, n ল্যামডা আসছে, তো এটাকে আমরা একটু ভাঙাই 2n ইনটু ল্যামডা বাই 2 লিখছি। এটার একটা রিজন আছে কেন লিখছি, আসতে বলো। ঘুমাইলে তো হবে না, পড়া বুঝতে তো হবে। যেখানে মিসিং গেছে পড়া ভিডিওটা দেখে নিও। del x ইকুয়াল কি 2n ইনটু ল্যামডা বাই 2। তাহলে আমরা এটা বলতে পারি না যে পথ পার্থক্য, আচ্ছা ল্যামডা বাই 2 এটার সাথে কত আছে 2n আছে, তাহলে আমরা বলতে পারি না যে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক n এর ভ্যালু কত 0 1 2 3 4 এভাবে, এটার সাথে তুমি যদি 2 গুণ করো, যে কোনো নাম্বারের সাথে তুমি 2 গুণ করা মানে কি নাম্বারটা কি হবে, অবশ্যই জোড় হবে। তাহলে আমরা লিখতে পারি না যে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার পাবো। এটা কি বুঝছো? দেখো পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হলে আমরা কি পাবো, গঠনমূলক ব্যতিচার। তো এটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম, চলো আমরা এবার একটু গ্রাফিক্যালি দেখি, চিত্রের মাধ্যমে এটা একটু ভিজুয়ালাইজ করি। আচ্ছা সবাই একটু বোর্ডে দেখো, এটুকু কি বুঝছো? দেখো এই একটা তরঙ্গ, আচ্ছা সবাই একটু দেখো, এই তরঙ্গ আর এই তরঙ্গ, এই দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কত, ল্যামডা না? তাহলে ল্যামডাকে আমরা কি লিখতে পারি 2 ইনটু ল্যামডা বাই 2 লিখতে পারি। এখন আসো এই দুইটা তরঙ্গ যখন একত্রিত হবে তখন গঠনমূলক হবে না ধ্বংসাত্মক হবে? গঠনমূলক হবে। তার মানে দেখো পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক আছে। দেখো আবার এই তরঙ্গ আর এই তরঙ্গ, এই দুইটা তরঙ্গ একত্রিত হলে কি হবে, গঠনমূলক না ধ্বংসাত্মক? গঠনমূলক। এই যে এটার পজিটিভ আর এটার পজিটিভ উপরে আছে, এবং আসো এই দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কত 2 ল্যামডা না? দেখো এই যে 1 ল্যামডা, এখানে 2 ল্যামডা, তো 2 ল্যামডাকে আমরা কি লিখতে পারি 4 গুণ ল্যামডা বাই 2। তাহলে পথ পার্থক্য এক্ষেত্রে কি আসতেছে, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হলে আমার কোন ব্যতিচার হবে, গঠনমূলক ব্যতিচার। বুঝছো এটা? আচ্ছা এবার চলো আমরা দশা পার্থক্যের ক্ষেত্রে কি কাহিনী কি হবে এটা একটু দেখি। তোমার সূত্রটা কি ছিল, আমার ডেল্টা বাই 2 পাই ইকুয়াল ডেল এক্স বাই ল্যামডা, তাই না? তাহলে এখানে ডেল এক্স আমরা কত পাইছিলাম বলো তো, এন ল্যামডা। তাহলে ডেল্টা বাই 2 পাই ইকুয়াল এন ল্যামডা, নিচে হচ্ছে ল্যামডা, ল্যামডা ল্যামডা কাটাকাটি যাবে, তাহলে ডেল্টা ইকুয়াল কত আসছে 2n ইন্টু পাই। দেখো ডেল্টা ইকুয়াল 2n ইন্টু পাই পাচ্ছি না?
তাহলে দশা পার্থক্য পাইয়ের জোড় গুণিতক হলে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। বুঝতে পারছো? দেখো এখান থেকে এখানে দেখো, এই সূত্র তো কালকে দেখাইছিলাম, জানা আছে। ডেল এক্স এর ভ্যালু আমরা কি পাইছি? এন পাই পাইছি। তাহলে এখানে এন পাই বসাইছি, ল্যামডা ল্যামডা বাদ চলে গেছে, তাহলে এই 2 পাইকে ওই সাইডে পাঠিয়ে দিছি, 2n ইনটু পাই। তাহলে কি এটা পাই এর জোড় গুণিতক না? বুঝতে পারছো? তাহলে এটা তো আমি গঠনমূলক ব্যতিচারের শর্তটা এখানে বসেছিলাম। তাহলে দশা পার্থক্য পাইয়ের জোড় গুণিতক হলে তখন আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। আর পথ পার্থক্যের ক্ষেত্রে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হইতে হবে। বুঝছো এটা? এই লাইনটা একটু লিখে রাখো যে দশা পার্থক্য পাইয়ের জোড়, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এগুলো খতেও আসে যে দেখাও যে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার পাবো, তখন তুমি এখান থেকে শুরু করবা। বুঝছো? আচ্ছা, এমসিকিউতে যদি এটা আসে, ধরো 5 ল্যামডা দিয়ে দিল, হ্যাঁ, এটা দিয়ে বললো পথ পার্থক্য যদি 5 ল্যামডা হয় তাহলে গঠনমূলক ব্যতিচার পাবো না ধ্বংসা, অথবা তোমার কোশ্চেনে দিয়ে দিল নিচের কোন শর্তে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। তাহলে ধরো একটা ধরো 5 ল্যামডা দিয়ে দিল, একটা ধরো 3 গুণ ল্যামডা বাই 2 দিয়ে দিল, আরেকটা ধরো 7 গুণ ল্যামডা বাই 2 দিয়ে দিল, 9 গুণ ল্যামডা বাই 2 দিয়ে দিল। এই চারটা অপশন তোমার ধরো কোশ্চেনে আসছে, তাহলে কোনটা দাগাবা? এই যে 5 পাই। 5 পাই মানে কি 10 গুণ ল্যামডা বাই 2, তাহলে পথ পার্থক্য কি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক। এটা কারো সমস্যা না থাকলে বলো, মুছে ফেলতেছি। তাহলে আমরা কি পড়ছি? গঠনমূলক ব্যতিচার। এবার পড়বো হচ্ছে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার। হ্যাঁ, প্রমাণগুলো শিখে রাখে এগুলার ক্ষেত্রে। অন্যান্য চ্যাপ্টার তোমাদের ফিজিক্সও আমি দেখো অনেক অনেক প্রমাণ পড়াবো সেকেন্ড পেপারে, একটা পড়তে বলবো না, তোমাদের পড়তে বলবো না, আমি পড়াবো, তাহলে তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য। কিন্তু এখানে আমি পড়াচ্ছিও, তোমাদেরও পড়তে হবে। আচ্ছা, এরপর আসো ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এই আরটা কত বলো তো? 0, প্লাস মাইনাস 0 পসিবল? 0 মানে 0ই। আচ্ছা, তাহলে 2 এর সাইডে চলে গেলে 0 হয়ে যাবে, cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল কত আসতেছে? 0। এবার আমাকে বলো cos এর ভ্যালু 0 কোন লাইনে? তোমরা তো অনেক ত্রিকোণমিতি পড়ছো। হ্যাঁ, তোমার cos এর ভ্যালু 0, এই যে এই পুরা লাইনটার মধ্যে cos এর ভ্যালু 0, এই যে পুরা লাইনের মধ্যে cos এর ভ্যালু 0। বুঝছো? যেমন তুমি cos 90 ডিগ্রি এর ভ্যালু নাও, cos 90 ডিগ্রি এর ভ্যালু কত? 0। হ্যাঁ, এখানে হ্যাঁ 2n প্লাস 1 cos 270, এটা কত আসছে? 0 আসছে। আবার তুমি ঘুরে এখানে আবার আসো, তোমার এই পুরা লাইনটাই cos এর ভ্যালু কত আসবে? অলওয়েজ 0 আসবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? cos 2n প্লাস 1 লিখা যায় ইনটু পাই। দেখো n এর ভ্যালু যখন, আচ্ছা পাই না, পাই বাই 2। দেখো n এর ভ্যালু যখন 0 বসাচ্ছ, cos পাই বাই 2 আসতেছে, cos পাই বাই 2 এর ভ্যালু কত? 0। আবার n এর ভ্যালু যখন 1 বসাচ্ছ, 1 বসালে কত আসবে? cos 3 পাই বাই 2, cos 3 পাই বাই 2 এর ভ্যালু কত? 0। আবার n এর ভ্যালু 2 বসাইলে cos 5 পাই বাই 2, ওইটা কত আসবে? 0 আসবে। বিশ্বাস না হলে তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো। তাহলে এটা কি আসবে দেখো তো? cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল 0 এর বদলে আমরা কি লিখতে পারি? cos 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এটা কি কারো সমস্যা আছে? দেখো cos cos বাদ যাবে, পাই পাইও পরে বাদ চলে যাবে, তাহলে 1 বাই ল্যামডা x2 মাইনাস x1 কে আমরা ডেল x দিয়ে প্রকাশ করলাম, 2n প্লাস 1 বাই 2। তাহলে ডেল x ইকুয়াল কত আসতেছে বলো তো?
এটা কি বুঝছো সবাই? তাহলে পথ পার্থক্য λ/2 এর বেজোড় গুণিতক হইলে এই ক্ষেত্রে আমরা কোন ব্যতিচার পাবো? ধ্বংসাত্মক ব্যতিচার। একটু লিখো, লাইনটা লিখো। পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। সরি, বিজোড় গুণিতক হইলে। এটা কি সবাই বুঝছো? এটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম, চলো গ্রাফিক্যালি একটু দেখার ট্রাই করি। লাইনটা কি লিখছিলা যে পথ পার্থক্য তোমার λ/2 এর বেজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক ব্যতিচার পাবো? লাইনটা লিখো। দেখো আচ্ছা, এখানে আমাকে একটা জিনিস বলো, এই তরঙ্গ আর এই তরঙ্গ যখন একত্রিত হবে গঠনমূলক ব্যতিচার হবে না ধ্বংসাত্মক? ধ্বংসাত্মক ব্যতিচার হবে। এবং এই দুইটার মধ্যে পথ পার্থক্য কত? এইটুকু কত বলো তো? λ/2 না? তাহলে পথ পার্থক্য কি আসতেছে? λ/2 এর এই যে বিজোড় গুণিতক। তাহলে এই দুইটা ধ্বংসাত্মক ব্যতিচার। আবার এইটা আর এইটার, এই দুইটার মধ্যে এই দুইটা একত্রিত হলে ধ্বংসাত্মক হবে না গঠনমূলক? ধ্বংসাত্মক। এবং এই দুইটার মধ্যে পথ পার্থক্য কত? এই যে 1 λ/2, 2 λ/2, 3 λ/2। এইটুকু কি বুঝছো? তাহলে পথ পার্থক্য দেখো λ/2 এর কি গুণিতক আসতেছে? বেজোড় গুণিতক আসলে তাকে আমরা কি বলতেছি? ব্যতিচারের ক্ষেত্রে ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। বুঝছো এইটুকু? কারো সমস্যা থাকলে বলো। আচ্ছা, তাহলে আমি বুঝতেছি এগুলা। ও হ্যাঁ, দশা পার্থক্য। দশা পার্থক্য তাহলে বলো, তোমরা একটু বের করো তাহলে দশা পার্থক্য কত হবে। কি আসছে? কার বীজের? 2 পাই এর না, পাই এর বীজের গুণিতক বের করো, বাকিটা বের করো। সূত্রটা ফেলো। সূত্রটা কি ছিল? del(x/λ = delta/2 পাই। এটা থেকে del x এর ভ্যালুটা একটা বসায় দাও। দেখি করছো, হাসতেছ? পায়ের বেজোর গুণিতক তুমি বের করো নাই? তুমি কি এখনো ঘুম থেকে উঠতে পারো নাই? কোথাও বুঝতে কি কি বুঝার ট্রাই করো, বসে আসো, টাইম লস না করে বুঝার ট্রাই করো। তোমাদের আসছে? দেখি কি আসছে। ডেল্টা ইকুয়াল 2n + 1 * পাই। বের করো। এবার দেখো এটা আমরা কি দেখছি বলো তো? বিস্তারটা একই ছিল, এখন বিস্তারটা ভিন্ন ভিন্ন হইতে পারে না? তখন কি হবে এটা একটু দেখবো। লব্ধি বিস্তারটা বের করবো আর কি আমরা। এখানে লব্ধি বিস্তারটা কত আসছিল? 2a অথবা 0। আর তোমার যখন ভিন্ন ভিন্ন হবে, বিস্তার যখন ভিন্ন ভিন্ন হবে, তখন আমরা লব্ধি বিস্তারটা বের করব। বুঝতে পারছো? তখন একেবারে চেঞ্জ হয়ে যাবে সব।
আচ্ছা, এটা বোঝানোর জন্য তোমাদের একটু ওই যে আবার অষ্টম চ্যাপ্টারে ব্যাক যেতে হবে। আমরা আমাদের ইকুয়েশনটা কি ছিল তরঙ্গের? y সমান a sin 2π/λ vt মাইনাস x, এটা ছিল না? তো বিস্তার এবার আমরা কি ধরতেছি বলতো? ভিন্ন ভিন্ন ধরতেছি। একটা যদি a1 হয় আরেকটা কি হবে বলতো? a2 হবে। তো এই যে এই সমীকরণটা কিন্তু অলরেডি একটা ঝামেলার ইকুয়েশন। এইটা দিয়ে যদি আমরা আবার a1 a2 এখানে নিয়ে আসি তাহলে আমাদের ক্যালকুলেশন কি হবে? আরো ঝামেলার হয়ে যাবে। তো আমরা ক্যালকুলেশনটাকে ইজি রাখার জন্য আমাদের আগের চ্যাপ্টারে একটু কনসেপ্ট দিয়ে দেন সূত্রটা প্রুফ করব। এই সূত্রের প্রমাণ তোমাদের লাগবে না, এই সূত্র থেকে যা আসবে ওইটা মুখস্থ রাখা লাগবে। তো আমি তাও দেখাবো প্রমাণটা। দেখো আমরা অষ্টম চ্যাপ্টারে কি শিখছিলাম বলতো? একটা যদি তরঙ্গ যদি এই যে একেবারে থেকে শুরু হয়, মূল বিন্দু থেকে শুরু হয়, এটার জন্য তোমার সূত্রটা কি ছিল? y সমান a sin ওমেগা t, তাই না? এটার ক্ষেত্রে কি ডেল্টাটা আসতো? ডেল্টা কত এটার ক্ষেত্রে? 0। আরেকটা তরঙ্গ যদি ধরো অন্য আরেকটা পজিশন থেকে শুরু হয় তাহলে y সমান এটার ক্ষেত্রে কি আসতো? a sin ওমেগা t প্লাস ডেল্টা, কিনা বলো? এটা আসতো না এটার ক্ষেত্রে? বুঝতে পারছো? তো এখান থেকে খেয়াল করো ডেল্টাটা এখানে আমরা কিভাবে বের করতাম, মনে আছে? এটা লাগবে না যদিও, তাও একটু দেখাচ্ছি তোমাদের স্যাটিসফ্যাকশন। এই যে ডেল্টাটা আমরা কিভাবে বের করতাম, এটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? এই পজিশন থেকে। এখান থেকে এখানে তুমি একটা দাগ টানো, এই যে এটা হচ্ছে কি ডেল্টা। বুঝতে পারছো এটা? তো তোমার একটা কোণা যদি এই যে এটার ক্ষেত্রে ডেল্টা 0 কিভাবে আসছে তোমরা একটু দেখো। এই যে এটার ক্ষেত্রে তোমার এটা হচ্ছে যে এরকম, তো এটা যদি এখান থেকেই শুরু হয় তাহলে এটা তাহলে এখান থেকে এখানে অ্যাঙ্গেল কত বলো তো? 0 ডিগ্রি। তাহলে এটার জন্য a sin ওমেগা t, এটার জন্য কি আসবে? a sin ওমেগা t প্লাস ডেল্টা। তো আমরা ধরে নিচ্ছি এই দুইটা তরঙ্গ পরস্পরের উপর আপতিত হচ্ছে এবং এদের বিস্তারটা ভিন্ন। তাহলে প্রথমটা কি হবে? a1 আর দ্বিতীয়টা কি হবে বলো তো? a2। বুঝতে পারছো? আমরা কি বলছিলাম? ব্যতিচারের ক্ষেত্রে ওমেগাটা কি হবে? অলরেডি অলওয়েজ সেম হবে, তাই না? তো আর কিছু কি চেঞ্জ করার দরকার আছে দুইটা তরঙ্গের মধ্যে? এটাকে আমরা y1 দিতে পারি, এটাকে কি দিতে পারি বলো তো? y2। বুঝতে পারছো এইটুকু? তো এই দুইটা তরঙ্গ ধরো একত্রিত হইছে, হওয়ার পরে তোমার তরঙ্গ ফর্ম করছে হচ্ছে এই যে এইটা, ধরো এইটা ফর্ম করছে, দুইটা তরঙ্গ একত্রিত হয়ে এই যে এইটা ফর্ম করছে। এটাও তো আলটিমেটলি একটা তরঙ্গই নাকি? তো এটার ক্ষেত্রে আমরা কি ধরতে পারি? y ধরতে পারি। y সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটা সমীকরণ কি ধরছি? a sin ওমেগা t। আচ্ছা এখানে এটা তো ডেল্টা ধরছি, ধরো এটার ক্ষেত্রে এখানে ডেল্টাই ধরছে, তাহলে এটাকে আমরা ফাই ধরি। বুঝছো? এই যে এইটা যা ছিল ডেল্টা, এটা তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? এটা যেহেতু নতুন তরঙ্গ ফর্ম করতেছে, তাহলে এটার ক্ষেত্রে কি ধরছি? যে এই অ্যাঙ্গেলটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে তোমার ফাই ধরছি। বুঝতে পারছো? এবং বিস্তারটা কি? এই যে a1 বিস্তার হচ্ছে এইটার, a2 বিস্তার হচ্ছে এইটা। এই দুইটা যখন একত্রিত হচ্ছে তখন যে নতুন তরঙ্গটা ফর্ম করছে, নতুন তরঙ্গের বিস্তারটা আমরা কি ধরছি বলতো? a। যেহেতু তোমার ওমেগাটা এখানে যা এখানে তা, কম্পাঙ্কটা কি হবে? আলটিমেটলি লব্ধি তরঙ্গ একই থাকবে। বুঝতে পারছো এটা? তো এই দুইটার লব্ধি হচ্ছে ওইটা। এই কয়েকটা জিনিসে কি কারো প্রবলেম আছে? তো এবার চলো আমরা একটু ভেঙে বাকি টার্মগুলো করার ট্রাই করি। তাহলে y সমান কি হবে বলতো? y1 প্লাস y2। এখন আসো y1 এর ভ্যালু কত? a1 sin ওমেগা t, আর y2 এর ভ্যালু হচ্ছে a2 sin। আচ্ছা এখানে আমরা কি পড়তেছি যদি বিস্তার ভিন্ন হয়? a2 sin ওমেগা t প্লাস ডেল্টা। আচ্ছা এখানে সাইন এ প্লাস বি এই সূত্র ফেলতে পারি না? এটা এ, এটা কি বি না? সাইন এ প্লাস বি এর সূত্র কি ছিল বলতো? সাইন এ কস বি প্লাস ক এ টু কস ওমেগা টি সাইন ডেল্টা। এগুলো কি কারো সমস্যা আছে এইটাই? এখন আসো তোমার এখানে সাইন ওমেগা টি এর মধ্যেও আছে, সাইন ওমেগা টি এর মধ্যেও আছে না? এই দুইটা জিনিসের মধ্যে সাইন ওমেগা টি আছে। তাহলে এখান থেকে আমরা সাইন ওমেগা টি কমন নিতে পারি।
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন ওমেগা টি কমন নিলে এখানে কি থাকবে, a1 প্লাস a2 cos ডেল্টা, আর এখানে কি আছে, a2 cos ওমেগা টি সাইন ডেল্টা। সেইভাবে লিখুন। ওয়াইটা আমরা এইটা পাইছি। কারো কি প্রবলেম আছে এগুলোতে? হ্যাঁ, এটা আসলো, এটা সূত্র না, এটা আসলো। এগুলো কারো বুঝতে সমস্যা হলে আমাকে বলো, এগুলো বোঝাটা দরকার আর কি। তাও বুঝে কি করো? হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট সাইন এ প্লাস বি এর সূত্র ফেলছি, সাইন ওমেগা টি কমন নিচ্ছি। এখন আসো, এইটা কি ছিল, এই দুইটা একত্রিত হয়ে যে লব্ধিটা ফর্ম করছে, লব্ধিটা এইটা। আবার এই দুইটা একত্রিত হয়ে যে লব্ধিটা ফর্ম হবে, আমরা আগেই ধরে নিছি লব্ধিটা কি হবে, এই যে এইটা, তাই না? তো এইটাকে আমরা এবার ভাঙি, ভাঙলে কি পাবো, এ সাইন এ, সাইন এ বি না, সাইন এ প্লাস বি, সাইন ওমেগা টি কস ফাই প্লাস এ কস ওমেগা টি সাইন ফাই। এটুকুই কারো বুঝতে সমস্যা আছে? দেখো, আমরা এই দুইটাকে আলাদা আলাদা যোগ করে পাইছি হচ্ছে এইটা, এটা হচ্ছে লব্ধি ছিল। আবার আমরা এই দুইটার লব্ধি কাকে ধরে নিছি, একে ধরে নিছি। আলটিমেটলি এই ইকুয়েশন যা আছে, এইটা আর এইটা একই ইকুয়েশন না? হ্যাঁ, এইটা আমরা ডিরেক্ট লব্ধি ওইটা ধরে নিছি, আর এই দুইটা আমরা যোগ করে পাইছি হচ্ছে লব্ধি এটা। তার মানে এই লব্ধি আর এই লব্ধি কি আছে, সেম সেম ইকুয়েশন, তাই না? এখন আসো আমরা এই দুইটা কম্পেয়ার করব। সবাই কি বুঝছো এই দুইটা? আচ্ছা দেখো, প্রথমে আমরা এই একটা ইকুয়েশন ধরছি যেটার বিস্তারটা কি ছিল, দুইটাই তরঙ্গের ইকুয়েশন নিচ্ছি, বিস্তার ভিন্ন। এই দুইটা তরঙ্গের আমরা লব্ধি কাকে ধরে নিছিলাম, একে ধরে নিচ্ছি। এখন দেখো, এই দুইটা তরঙ্গকে আবার আমরা আলাদা আলাদা যোগ করছি। যোগ করা মানে কি, লব্ধিটা বের করা না? তার মানে লব্ধিটা তুমি তখন এইটা পাইছো, বুঝতে পারছো? এখন দেখো, এই দুইটা তরঙ্গেরই লব্ধি এইটা, আবার এই দুইটা তরঙ্গের লব্ধি কি এইটা। তার মানে আলটিমেট এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কি একই ইকুয়েশন না? বুঝতে পারছো? তো এবার আসো, এটাকে 1 দাও, এটাকে 2 দাও, 1 ও 2 কম্পেয়ার করে পাই। দেখো, এখানে সাইন ওমেগা টি আছে, এখানেও কি আছে বলো তো, সাইন ওমেগা টি। এখানে সাইন ওমেগা টি এর সহগ হচ্ছে a1 প্লাস a2 cos ডেল্টা, এখানে সাইন ওমেগা টি এর সহগ কত, a cos ফাই। তাহলে এটা কি হবে, a cos ফাই ইকুয়াল a1 প্লাস a2 cos ডেল্টা। আবার এইদিকে থেকে খেয়াল করো, cos ওমেগা টি আছে, আর এখানেও কি আছে, cos ওমেগা টি। এখানে cos ওমেগা টি এর সহগ কত, a2 sin ডেল্টা। এখানে cos ওমেগা এর সহগ কত, a sin ফাই। তাহলে আমরা কি লিখতে পারি, a sin ফাই ইকুয়াল a2 sin ডেল্টা। সবাই কি বুঝছো এটা? দেখো, এখানে এই দুইটা ইকুয়েশন তো একই ইকুয়েশন, এটা তো সমস্যা নাই। এখন এখানে সাইন ওমেগা টি এর সহগ কত, এই যে এইটা। আবার এখানে সাইন ওমেগা টি এর সহগ কত, a sin ফাই, তা a cos ফাই। তাহলে a cos ফাই সমান আমরা এই যে এটা লিখতে পারি। আবার এখানে cos ওমেগা টি এর সহগ হচ্ছে a sin ফাই, এখানে cos ওমেগা টি এর সহগ হচ্ছে a2 sin ডেল্টা। তাহলে a sin ফাই ইকুয়াল a2 sin ডেল্টা লিখছি। বুঝছো এটা? হ্যাঁ, আমরা আমরা মেইনলি কি বের করতে চাই, যে এই যে নতুন ইকুয়েশনটা তৈরি হলো, এটার বিস্তারটা বের করতে যাচ্ছিলাম, এবং এটার তোমার পথ পার্থক্য, দশা পার্থক্য কত সেটা বের করতে চাই। এই দুইটা এখন বের করব। সবাই একটু দেখো বুঝছো কিনা বলো, তুমি কি বুঝোনি? বিশ বেজে গেছে, শেষ হয়ে গেছে, এই টপিকটাই লাস্ট। তাহলে এটাকে তুমি 3 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে 4 নাম্বার ইকুয়েশন দাও। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখান থেকে কি পাবো, a স্কোয়ার cos স্কোয়ার ফাই প্লাস a স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। একটা অনেক সুন্দর ইকুয়েশন পাবো। দেখো, এটাকে তুমি বর্গ করো, a1 প্লাস a2 cos ডেল্টা হোল স্কোয়ার প্লাস a2 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা। আচ্ছা, এখান থেকে আমরা এই স্কোয়ার কমন নিতে পারি, এবং সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই সমান কত আসবে, 1।
তাহলে এ স্কোয়ার সমান কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা প্লাস a2 স্কোয়ার cos স্কোয়ার ডেল্টা প্লাস a2 স্কোয়ার sin স্কোয়ার ডেল্টা। হ্যাঁ না সো এ স্কোয়ার ইকুয়াল, তুমি এখানে খেয়াল করো এই যে এইটা সমান আমরা কি লিখতে পারি বলো তো, এখান থেকে a2 স্কোয়ার কমন যায়, তাহলে sin স্কোয়ার ডেল্টা প্লাস cos স্কোয়ার ডেল্টা সমান কত আসবে, 1 আসবে। তাহলে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos ডেল্টা, তাহলে এ সমান আমরা কি পাচ্ছি বলো তো, রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos অফ ডেল্টা। দেখো লব্ধি তরঙ্গের বিস্তারটা পেয়ে গেছি, প্রথম তরঙ্গের বিস্তারের উপর স্কয়ার, দ্বিতীয় তরঙ্গের বিস্তার, তোমরা এই যে এরকম একটা ভেক্টরের এই টাইপের একটা সূত্র শিখছিলা। প্রমাণ লাগবে না, ওই যে লাস্টে যে সূত্রটা আনলাম এটা মনে রাখবে। এখন তুমি শিখতে চাইলে এগুলো একটু 2-3 বার প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে, চাইলে মনে রাখতে পারো। আচ্ছা এবার আমরা ফাইটা বের করতে চাই, তাহলে আমরা 4/3 দিব। 3 দিলে কি পাবো বলো তো, এ এ বাদ যাবে, tan phi থাকবে। tan phi সমান আমরা কি পাচ্ছি, a2 sin ডেল্টা বাই a1 প্লাস a2 cos ডেল্টা। সবাই কি বুঝছো এটা? আমি এখন ম্যাথ করতে দিব, তো তুমি তো গুছিয়ে ফেলছো। খুলো খুলো, তুমি সূত্রগুলো লিখো অ্যাটলিস্ট। সেকেন্ড ইয়ারে তোমার আরো থাকা লাগবে, অ্যাক্টিভ হওয়া লাগবে, বুঝতে পারছো? তোমরা অলরেডি পিছায় আসছো, এই চ্যাপ্টার তো আমার এখন পড়ানোর কথা না, এখন পড়ানোর কথা এখন তোমাদের আমার সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার পড়ানোর কথা। তোমাদের তো এখনো এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এই চ্যাপ্টার এখন আমি কেন পড়াচ্ছি? আচ্ছা এখানে চলো আমরা আলটিমেটলি এতক্ষণে যে হাবিজাবি যা পড়লাম কিচ্ছু মনে রাখা লাগবে না, তোমাদের এই সূত্রগুলো মুখস্থ রাখা লাগবে। তো আমি সূত্রগুলোর পরিচয়টা একটু লিখে রাখো, পরিচয়গুলো ইম্পর্টেন্ট। a1 কি ছিল বলো তো, প্রথম তরঙ্গের বিস্তার, তাই না? a2 কি, দ্বিতীয় তরঙ্গের বিস্তার। এখানে ডেল্টা এর পরিচয়টা ইম্পর্টেন্ট, খেয়াল করো ডেল্টাটা কি ছিল। এইটা হচ্ছে তোমার প্রথম তরঙ্গ, এটা কি ছিল বলো তো, দ্বিতীয় তরঙ্গ। দ্বিতীয় তরঙ্গটা কি ছিল, y2 সমান a2 sin ওমেগা t প্লাস ডেল্টা। এখানে এদিকে একটু খেয়াল করো, এইটার তোমার কোন পজিশন থেকে আমরা ধরে নিছি, এটাকে 0 পজিশন থেকে, এবং এইটাকে আমরা বলতেছি এটার যে দশা পার্থক্য ছিল সেটা হচ্ছে কি বলতো, ডেল্টা। তো এখন আসো এইটার যে আদি দশা, এটার আদি দশা কত বলতো, ডেল্টা ইকুয়াল 0। এইটার আদি দশা ডেল্টা ইকুয়াল সামথিং তো থাকবে, তাই না? তাহলে তুমি আলটিমেটলি ধরো এইটার আদি দশা ইকুয়াল ডেল্টা, তাহলে এইটার আদি দশা এটার আদি দশা বিয়োগ দিলে আমরা কি পাচ্ছি বলতো, ডেল্টা পাচ্ছি না, বুঝতে পারছো? তাহলে আমরা ডেল্টা সমান কি লিখতে পারি, তরঙ্গ দুইটির দশা পার্থক্য। এই জিনিসটা কি বুঝছো? ডেল্টা হচ্ছে দ্বিতীয় তরঙ্গের আদি দশা, ঠিক আছে, কিন্তু তুমি যদি দুইটারই আদি দশা বিয়োগ দাও তাহলেও তো ডেল্টাই পাচ্ছ নাকি? তাহলে এটা কি, ডেল্টাটার মেইন পরিচয় হচ্ছে তরঙ্গ দুইটির দশা পার্থক্য, বুঝতে পারছো? এবার এখানে একটা ম্যাথ আছে মেবি, চলো আমরা এটা একটু দেখার ট্রাই করব। আচ্ছা ম্যাথটা দেখার আগে আরেকটা সূত্রের একটু প্রমাণটা দেখায় দেই, জাস্ট অল্প ছোট্ট করে। আজকে 15 মিনিট পরে লেট, একদিনে 26টা ইকুয়েশন। কোন চ্যাপ্টার? রাসায়নিক পরিবর্তন তো অনেক বিশাল চ্যাপ্টার।
আচ্ছা আমরা আই এর সূত্রটা কি পড়ছিলাম বলো তো, মনে আছে? 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ভি। আচ্ছা তাহলে আই সমানুপাতিক এ স্কোয়ার না? এখান থেকে আই সমান কে এ স্কোয়ার, এটা কি বলা যায়? তুমি সমানুপাতিক উঠাইতে হলে একটা কে মানে হচ্ছে আলটিমেটলি এই যে এখানে হাবিজাবি যা আছে এগুলার গুণফল আর কি, বুঝতে পারছো? তাহলে কে সমান কি বলতো? আই বাই এ স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার সমান কি? আই বাই কে লিখা যায়? এ স্কোয়ার সমান আই বাই কে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব এ ওয়ান স্কোয়ার ইকুয়াল আই ওয়ান বাই কে। এ টু, কে তো ধ্রুবক তাই না, এই জন্য কেটাকে চেঞ্জ করতেছি না। এগুলো কি বুঝছো? এবার তোমার এই যে ইকুয়েশনটা এই ভ্যালুগুলো বসায় দাও। এটা কি ছিল? এ স্কোয়ার ইকুয়াল এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ডেল্টা। এখন এ স্কোয়ার মানে কি ছিল? আই বাই কে, এটা বসাও। এ ওয়ান স্কোয়ার মানে কি বলতো? আই ওয়ান বাই কে। এ টু স্কোয়ার হচ্ছে আই টু বাই কে প্লাস, দেখো এ ওয়ান গুণে এ টু, তাহলে কি হবে? টু রুট ওভার আই ওয়ান বাই কে রুট ওভার আই টু বাই কে কস ডেল্টা। এটা কি বুঝছো সবাই? তোমার এ ওয়ান স্কোয়ারের ভ্যালু তো এটা বসাইছি, এ টু স্কোয়ারের ভ্যালু এই যে এখান থেকে এটা বসাইছি। এ মানে কি? রুট ওভার আই ওয়ান বাই কে না? এ টু মানে কি? রুট ওভার আই টু বাই কে। এখন আসো নিচের এই যে কে 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 এগুলো বাদ চলে যাবে, এটা কি কে স্কোয়ারে গেছে, রুট থেকে বের হয়ে গেলে শুধু কে হয়ে যাবে, তাহলে নিচের এটা বাদ, কে বাদ। তাহলে আই ওয়ান প্লাস আই টু প্লাস টু রুট ওভার আই ওয়ান আই টু কস ডেল্টা। এটা হচ্ছে লব্ধি তরঙ্গের তীব্রতা, বুঝছো? তাহলে এটা কি আসতেছে? এটা কিন্তু নর্মালি বর্গের সূত্রে আসতেছে না, এটা নর্মাল সূত্রে আসতেছে। আই ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু প্লাস রুট টু রুট ওভার আই ওয়ান আই টু কজ অফ ডেল্টা, বুঝছো? এটা তরঙ্গ এই যে এটা কি ছিল? তীব্রতার সূত্র ছিল না? লব্ধি তরঙ্গের তীব্রতা কি? আই। প্রথম তরঙ্গের তীব্রতা আই ওয়ান, দ্বিতীয় তরঙ্গের তীব্রতা আই টু। প্রথম আর দ্বিতীয় তরঙ্গের দশা পার্থক্য কত ছিল? ডেল্টা, বুঝছো? হ্যাঁ, এখানে একটা জিনিস একটু দেখি, আর ছোট্ট দুইটা জিনিস দেখো। তোমরা কি পড়া বুঝতেছো নাকি বেশি হয়ে গেছে পড়া? আচ্ছা উঠাও। হ্যাঁ, ব্যতিচার এখানেই শেষ। তারপর আমরা কালকে স্থির তরঙ্গ পড়বো, স্থির তরঙ্গ ছোট, তারপর হচ্ছে বিট করব, শেষ। 2 দিন লাগবে থিওরি শেষ করাইতে, এরপরে আরেকদিন আমরা ম্যাথ করবো। হ্যাঁ হ্যাঁ টেন ফাইভ, হ্যাঁ হ্যাঁ আয়ের মান বের করো করো না, একটু একটু একটু। আমরা এটা তো আই পাইছি, আই ম্যাক্স আর আই মিন, এটা কিভাবে বের করো? আচ্ছা আই ম্যাক্স আর আই মিন কিসের উপর ডিপেন্ড করতেছে? আই ওয়ান আই টু এগুলো তো চেঞ্জ হবে না। আইটা ম্যাক্সিমাম কখন হবে বলো তো? কস ডেল্টা এর ভ্যালু ম্যাক্সিমাম হবে যখন, কস ডেল্টা এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে আই ম্যাক্স সমান আমরা কি লিখতে পারি? আই টু, তাই না? আচ্ছা আই ম্যাক্স সমান আমরা কি লিখতে পারি এখানে? রুট ওভার আই ওয়ান স্কোয়ার প্লাস টু রুট ওভার আই ওয়ান রুট ওভার আই টু প্লাস রুট ওভার আই টু স্কোয়ার। এটা কি লিখা যায়? দেখো আই ম্যাক্স এর সূত্র কি? রুট ওভার আই ওয়ান প্লাস রুট ওভার আই টু হোল স্কোয়ার, বুঝছো? তো আই মিন এর সূত্রটা কি হবে? আচ্ছা আইটা মিন কখন হবে? কস ডেল্টা এর ভ্যালু 0 হইলে। কস ডেল্টা এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে? -1। কস ডেল্টা এর ভ্যালু -1 পসিবল না? তাহলে আই মিনটা দেখো, দেখো এখানে মাইনাস বসালে জাস্ট এখানে মাইনাস চলে আসবে, তখন রুট ওভার আই ওয়ান প্লাস মাইনাস রুট ওভার আই টু হোল স্কোয়ার। এই সূত্র দিয়ে ম্যাথ সেকেন্ড, এই ফিজিক্স সেকেন্ড পেপারে তোমাদের ম্যাথ আসে।
এটা দিয়ে নর্মালি ফার্স্ট পেপারে আসে না, সেকেন্ড পেপারে আসে। তো এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু করো। দুইটা ম্যাথ আছে, ম্যাথ দুইটা করো, করে ছুটি। তুমি তুমি পেছনের বেঞ্চে যাও, যে ম্যাথ করো। তুমি তো এতক্ষণ পড়ো নাই। সূত্র টুত্র লিখে আছে, ম্যাথটা করো। আনসার দেখে করিও না কেউ, নিজে নিজে করো।